দেবাংশুর প্রথম দিকটা যেটা শুনে মনে হচ্ছিল যে ও বোধহয় বিজেপিতে জয়েন করে গেছে। ও শুধু বিজেপির কথা, তারপরে এই টাকা পয়সা, বিজেপির ফান্ডে কত আছে না আছে, ওরা বেচারি টাকার বাইরে আর কিছুতেই বেরোতে পারছে না। তারপর চলে গেল ফ্যামিলি প্ল্যানিং, কার 6টা ছেলে, কার 7টা ছেলে, কার 3টে, কার হয়নি, এই সমস্ত বিভিন্ন জায়গায় ওরা ঘুরতে লাগলো। লেটেস্ট হলো প্রেমিক কেমন হবে। হ্যাঁ, তৃণমূলে প্রেমের একটা আলাদা উপাখ্যান আছে, সেটা আমরা জানি। তো সেই নিয়ে আমরা বেশ খানিকক্ষণ শুনলাম, কোন প্রেমিক তোমাকে পছন্দ নয় বললেই বাড়ি চলে যায়, কোন প্রেমিক আবার গিয়ে অ্যাসিড বাল্ব নিয়ে ছুঁড়ে মারে, এসব আমি বলতে পারবো না। এটা ওই বেহালা পূর্ব পশ্চিমের প্রার্থীরা তারা বলবে, এগুলো নিয়ে আমার কিছু বলার জায়গা নেই। আমার বক্তব্য হচ্ছে যে আগে বলি যে দেখুন, আজকের বিষয়টা হচ্ছে এসআইআর। হ্যাঁ, এসআইআর নিয়ে বলতে গিয়ে ওরা বিভিন্ন নোটবন্দি গেছে, নোটবন্দিতে গিয়ে বলছে যে বিজেপির প্যাকেজিং ভালো, বিজেপি সুন্দর করে বলে যে এটা করলে এর উপকার এই, এটা করলে এর উপকার এই। আমি বলছি, এটা কি মমতা ব্যানার্জি বলেন না? আপনি এখান থেকে বেরিয়ে কোনো পাবলিক ইউরিনালের সামনে যাবেন, দেখবেন কার অনুপ্রেরণায়। আপনি সেটা থেকে বাঁচতে চলে যাবেন সোজা চিড়িয়াখানায়, দেখবেন সিংহ শাবকও তার অনুপ্রেরণাতেই জন্ম হয়। তো বিজ্ঞাপন তো আছেই, যে কোনো কাজেরই আজকের দিনে বিজ্ঞাপন আছে। একটা বাস স্ট্যান্ড একটা এমএলএ তৈরি করলে সেখানেও লিখে দেয় যে এই বাস স্ট্যান্ডে এর আনুকূল্যে, অর্থ আনুকূল্যে। আমি বলছি যে এসব নিয়ে আলোচনার বিষয় নয়। আজকে আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে এসআইআর, এবং সেখানে এসআইআরে নির্বাচন কমিশনের নেতৃত্বে আর হচ্ছে না, প্র্যাকটিক্যালি আজকে এসআইআরটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষে এত বড় সিদ্ধান্ত কোনো একটি রাজ্যের সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু কখনো কোনো সুপ্রিম কোর্ট নিয়েছে বলে আমার জানা নেই, কোনো কোর্টই নিয়েছে বলে আমার জানা নেই। সেটা কি? সেটা হচ্ছে যে এবার থেকে আর এসআইআর শুধু নির্বাচন কমিশন করবে না, নির্বাচন কমিশন এবং রাজ্যের মাঝখানে যারা ডিসাইডিং ফ্যাক্টর হবেন তারা হচ্ছে বিচারকরা। তো এর আগে যারা আইনের ব্যবসায় যুক্ত, জয়ন্তদা, তার এখন একটু কিছুদিন মুশকিল হবে, মক্কেলদের উত্তর দিতে হবে যে কী করে এখন করব, বিচারক চলে গেছে এসআইআরের শুনানি করতে, তার সমস্যা আছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম স্কুলের টিচার নেই, তাই এসআইআর করা যাবে না, এখন বিচারক নেই, বিচার পাবে না। সত্যি তো এই সমস্যাটা আছে। কিন্তু আমি দেবাংশুকে প্রশ্ন করতে চাই, দেবাংশু অনেক জ্ঞানী ছেলে, যে ওর বাবার রাজ্য গুজরাট, ওর বাবার রাজ্য গুজরাট, যে গুজরাটে 68 লক্ষের, আমি সম্ভবত যেটা জানি যে নাম ইতিমধ্যে বাদ গিয়েছে, সেই নামের বাদ যাওয়ার জন্য তো ওখানে কোনো সমস্যা হচ্ছে না। আমি বলছি 3 কোটি মানুষের নাম বাদ গেছে, সম্ভবত কম বেশি 3 কোটি মানুষের নাম বাদ গেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আমাদের সরকার, উত্তরপ্রদেশে জনসংখ্যা আমাদের ডবল, হিন্দু পপুলেশন মুসলিম পপুলেশন দুটোই ডবল, কোথাও তো কোনো চিৎকার চেঁচামেচি নেই। এটা নিয়েও তো দেখুন, তৃণমূল যতই যাই হোক, আরশোলা পাখি হোক বা না হোক, তৃণমূল তো এখনও নিজেকে সর্বভারতীয় দল হিসেবে বলে। তো শুধু পশ্চিমবঙ্গের জন্য চেঁচাচ্ছে কেন? তারাও তো সারা ভারতবর্ষ ঘুরে এইগুলো দেখতে পারতো, এইগুলো নিয়ে আন্দোলন করতে পারতো। আমার মনে হয় সেটা ওদের পক্ষে সম্ভব হয়নি। আমি বলছি যে দেখুন, এসআইআরে যাদের বাপের 6-7 ছেলে মেয়ে তাদের ডাকা হয়েছে, কিন্তু এখানে এসআইআর করতে গিয়ে বেশ কয়েক ডজন দুর্যোধন পাওয়া গেছে, যাদের বাপের শতাধিক ছেলে মেয়ে। ভালো করে আরেকটু খুঁজলে 2-1টা সগর রাজাও পাওয়া যেতে পারে। আমরা জানতে চাই পরিষ্কার কথা, যে বাংলার মানুষ, আমরা এই কথাটা বলছি, প্রত্যেকটা মানুষ এই কথাটা বলছেন যে এসআইআর চাই। এসআইআরটা কেমন চাই? ওরা অর্ধেকটা বলছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমরাও তো বলছি যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু ওরা পরের পার্টটা বলছে না, যে কোনো অবৈধ ভোটারের নাম যেন আমার দেশের ভোটার লিস্টে না থাকে। আমি আশা করব পরবর্তী যিনি আছেন তৃণমূলের হয়, তিনি এই কথাটা সতর্পে ঘোষণা করবেন। আপনারা দেখুন, যে বলল 58 লাখের নাম বাদ গিয়েছে, আর কারোর নাম বাদ যাবে না। এই 58 লাখ কারা ছিল? এই 58 লক্ষ মানুষ ছিলেন, তার মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায় সম্ভবত আছেন, সম্ভবত আমার
স্বর্গীয় পিতৃদেব আছেন। এই 58 লক্ষের নামের তালিকাটা ছিল মৃত, অথবা পার্মানেন্টলি শিফটেড, অথবা নোটরেস। আমি বলছি এই 58 লক্ষ যদি প্রকৃত মানুষের নাম বাদ যেত যারা বেঁচে আছে, তাহলে কি নির্বাচন কমিশনের দপ্তরটা আস্ত থাকতো? আমি বাংলার মানুষের কাছে, যারা টিভিতে দেখছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। সুমনদা, আপনার দেখে চোখে জল এসে যায় যখন ওই হ্যান্ডিক্যাপ ছেলেটাকে 200 টাকা টোটো ভাড়া দিয়ে লাইনে দাঁড়াতে হয়। কিন্তু আপনি ঘটনার গভীরে পৌঁছে দেখুন যে কেন 3 কোটি নাম বাদ যাওয়ার পরেও উত্তরপ্রদেশের মানুষকে লাইনে দাঁড়াতে হয় না আর পশ্চিমবঙ্গের মানুষকে লাইনে দাঁড়াতে হয়। কারণ এই যারা বিএলওর ভূমিকায় এই নির্বাচন মানে এসআইআর সিস্টেমটাকে যারা পরিচালনা করলেন, তাদের একটা বড় অংশ, আমি বিশ্বাস করি না তারা বেশিরভাগই, তারা যে রাজনৈতিক দলের হোক তারা তৃণমূল বিরোধী। কারণ যারা ডিএ দেয় না, সরকারি কর্মচারী তার পক্ষে যাবে না। কিন্তু ডিএরা বেশিরভাগ হচ্ছে স্থানীয় মানুষ, ডিএরা যারা বিএলওরা বেশিরভাগ হচ্ছে স্থানীয় মানুষ। এই স্থানীয় মানুষ স্থানীয় তৃণমূল নেতাদের চাপে তারা এই ধরনের কাজ করতে, ভুলভাল কাজ করতে অনেক সময় ব্যর্থ হয়েছে। ধীরে ধীরে সেই জিনিস আপনাদের সামনে আসছে। এই কাজগুলো তো আর নির্বাচন কমিশন করেনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কথা বলছে। আরে ভাই, নিজেদের ইন্টেলিজেন্সি নিয়ে কথা বল। যে এমন এমন লোক দাঁড় করালে দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট বেরিয়েছে, এগিয়ে বাংলা, জন্মের 2 দিন আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। তারপর দেখা গেল জন্মের 1.5 মাস আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। আপনি বলুন না যে এই জাতীয় মানুষের নাম আপনারা ভোটার লিস্টে চান কি চান না? ফলে ম্যাপিং করতে হবে, আরও সিস্টেম করতে হবে, সমস্যা আছে। দেশকে এগোতে গেলে মাঝে মাঝে লাইনে দাঁড়াতে হবে। এটা শুধু মোহাম্মদ শামি বলেছেন তা নয়, অমর্ত্য সেন একজন নাগরিক, আপনি বলেছেন একটা গরিব মানুষ এবং একটা বড়লোক মানুষ, প্রত্যেকেরই ভোটাধিকার এক। প্রধানমন্ত্রীকেও যেমন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে, নোবেল জয়ী তিনিও নিশ্চয়ই সাদরেই লাইনে দাঁড়িয়ে সরকার যদি তাকে ডেকে পাঠায়, নির্বাচন কমিশন যদি ডেকে পাঠায়, সেখানে উত্তর দেবেন। এতে অপরাধের কি আছে? মুশকিল হচ্ছে এরা লাইনে দাঁড় করায় মানুষকে। যখন একটি হ্যান্ডিক্যাপ ছেলে 200 টাকা টোটো ভাড়া দিয়ে নামে, আপনার চোখে জল আসে। সুমনদা, যখন হাজারে হাজারে লাখে লাখে, সম্ভবত ইতিমধ্যে 45 লাখ ছেলে মেয়ে, যাদের মধ্যে আপনারাই দেখাচ্ছেন এমটেক করা, বিটেক করা, মাস্টার ডিগ্রি করা বিভিন্ন সাবজেক্টে ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়েছে কিসের জন্য? ভাতা। 1,500 টাকা ভাতা নেবে বলে, তাও 5 বছর পাবে, তার জন্য মানুষকে যারা লাইনে দাঁড় করায়। প্রতিদিন আমরা টিভিতে দেখি যে শিক্ষকদের চাকরি গিয়েছে, সেই শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, হাজার হাজার লাখে লাখে মানুষের পেটের ভাত যারা কেড়েছে, তারা আর যাই করুক, তারা লাইনে দাঁড় করানোর কথা বলবে না। আমরা তো জানতেই পারতাম না যে পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকারদের দেখতে কেমন। আমরা লক্ষ্মী ভাণ্ডার দেখেছি। প্রথম বলে রাখি, কোনো ভাতার আমরা বিরোধী নয়, আমি বলি যত ভাতা আছে সব নিয়ে নেবেন, কারণ এটা সরকার দিচ্ছে, আপনার ট্যাক্সের পয়সা আপনাকে। আমরা লক্ষ্মী ভাণ্ডার দেখেছি, লক্ষ্মী ভাণ্ডারের লাইনে কখনো আমরা সেই ভাতার বিরুদ্ধে কথা বলতে শুনিনি। এখানে ভাতা নিতে দেখেছি, ছেলে আসেনি, বাবাকে পাঠিয়ে দিয়েছে, ছেলে লজ্জায় আসেনি, শিক্ষিত ছেলে, বাবা ছেলেটার মার্কশিটটা নিয়ে এসে আপনাদের বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে বাবা দেখাচ্ছে কাঁদতে কাঁদতে। সে মানুষকে চাকরি না দিয়ে যারা ভাতা দিচ্ছে, তারা নির্বাচনে সরাসরি পয়সা দিয়ে ভোট কেনার পরিকল্পনা করছে। বলছে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না। আরে বাঙালি কোথা দিয়ে মাছ খাবে? বাঙালি কোথা দিয়ে মাংস খাবে? 1 কিলো পাঁঠার মাংসের যা দাম, তোমার ভাতার 1 মাসের তাই মূল্য। আমি বাঙালির কাছে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে আর যাই করুন না কেন, বাঙালি তুমি আর বলির পাঁঠা হয়েও না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা ভাতা দিন, মাছ খাবে না, মাংস খাবে না, এটা আজকে ইস্যু? কি বলছে যে ওই রাজ্যে মাছ বন্ধ করে দিয়েছে, ওই রাজ্যে মাংস বন্ধ, সব মিথ্যে কথা।
প্রমাণ করে বলতে পারি মিথ্যে কথা। মাছ খাবে না, বিহারে যে সার্কুলারটা জারি হয়েছে সেই সার্কুলারটা আমার এখানে একজন বসে আছেন কলকাতা পুরসভার কাউন্সিলর, আমি বলছি 22শে জানুয়ারি 2025 সাল, সেখানেও একটা কলকাতা পুরসভায় একটা আলোচনা হয়েছিল, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রকাশ্যে মাছ মাংস কাটা, বিক্রি করা, রক্ত দেখানো এগুলো যাবে না, প্রকাশ্যে করা যাবে না আর বিক্রি করা যাবে না, দুটো এক জিনিস নয়। এই যে মানুষকে ভুল বোঝানো, বাঙালিকে ভুল বোঝানো, বাঙালি আবেগপ্রবণ জাত, কিন্তু বাঙালি মূর্খ নয়। যে এই যে মাছ 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 করছেন, আরে মাছ কোত্থেকে কিনবে? মাছের যা দাম সেই দাম কি আপনার এই দুটো ভাতা দিয়ে সম্ভব? দেখুন, আপনি যদি এখন বলেন আপনার সময় আমি বলবো না, সেটা বলছি আপনি এই কাজটা করবেন না, আমি আপনাদের অনুরোধ করছি। বলছি যে দেশ চালানোর কথা সে পুজো করছে, আর যার রাজ্য চালানোর কথা সে কি করছে? যার রাজ্য চালানোর কথা সে রাজ্য চালাচ্ছে না, সে রাজ্যের সরকারি কোষাগার, এমনি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিদিমণির ভাণ্ডার তো শূন্য হয়ে গেছে, সে রাজ্যের সরকারি কোষাগার ভেঙে মন্দির তৈরি করে বেড়াচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, যারা পুজো করছে বললেন, তারাও সরকারের পয়সায় একটা মন্দির করেছে, আপনি দেখান। আজকে সরকারি পয়সায় আপনি মন্দির করছেন, কারণ আপনি এত তোষণ করেছেন, এত তোষণ করেছেন একটি বিশেষ সম্প্রদায়কে। আপনি বুঝতে পারছেন যে অটোমেটিক কোর্সে আর একটা জায়গায় জোট বেঁধে গিয়েছে, আপনাকে যাদের তোষণ করেছে এখন তারাও ভোট দেবে না বলছে, আবার হিন্দুরাও ভোট দেবে না বলছে। তাই এখন সরকার বাধ্য হয়ে মন্দির তৈরি করছে। সরকারের কাজ মন্দির মসজিদ নয়, সরকারের কাজ মন্দির মসজিদ নয়, কোনো ধর্মকে গন্ধা বলা নয়, কোনো ধর্মের তোষণ করাও নয়। সরকারের কাজ মানুষকে চাকরি দেওয়া। এরা কি করে বলে, এদের দেখলে খারাপ লাগে, যে বলছে যে এই সরকার মানবিক। আমি বলছি যারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ অবধি দিতে রাজি নয়, মানুষের অধিকার, এই সব নিয়ে যারা কথা বলে তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার কিছুই বলার নেই। বলছে রোহিঙ্গা কোথায় খোঁজ পেলেন? দেখুন, প্রথম আগেও এখানে দাঁড়িয়ে বলেছি, এই রোহিঙ্গা বাংলাদেশি শব্দটা, সংখ্যাটা স্রষ্টা যিনি, তার নাম আমাদের মাননীয়া পিসিমণি। তিনি বুঝিয়ে বলেছিলেন আজ থেকে 20 বছর আগে যে ভারত পশ্চিমবঙ্গে এত কোটি অনুপ্রবেশকারী আছে। আজকেও আপনারা সম্ভবত দেখাচ্ছেন, গতকাল আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে নয়, আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, আমরা এখান থেকে যেখানে আজকের অনুষ্ঠানটা করছি তার থেকে কয়েক কিলোমিটার দূরে, সেখানেও সন্ত্রাসবাদীরা ধরা পড়ছে। শুধু বাংলাদেশই নয়, এখন লস্করে তৈবা পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, এবং তারা প্রকাশ্যে বলছে যে আমার ছেলেটা তৃণমূল করত। এরপরেই যদি এরা এই ধরনের কথা বলে, আমার কিছু বলার নেই। আমি আবার একটা কথা বলছি, ওরা খুব ভালো কথা বলছে, নেতাজির ভাইপোকে এসআইআর ডেকেছে। আরে এ তো নেতাজির ভাইপোকে এসআইআর ডেকেছে, তোরা তো বাবা নেতাজিকে বলেছিলি সুভাষবাবুকে ডাকুন, বাড়ি চালাচ্ছিল, মাল নিতে চলে গেছে, বলেছে এটা জানেন কার বাড়ি? সুভাষবাবুর। বলছে তাহলে ডাকুন সুভাষবাবুকে, ভুলে গেছে বাঙালি সেই ইতিহাস। আমি অনুরোধ করব যে বাঙালিকে আপনি যতই ভুল বোঝানোর চেষ্টা করুন, বাঙালি ভুল বুঝবে না। আমি বলছি দেশের, আপনি সকালে উঠলে এর আগে গ্যাসের লাইন দিতেন, রেশনের লাইন দিতেন, বাজারের লাইন দিতেন, কেরোসিনের লাইন দিতেন, এই সব লাইন তুলে দিয়েছে একটি মানুষ, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। একটাবার আপনারা সুষ্ঠুভাবে এসআইআরটা হতে দিন, সবাই হতে দিচ্ছে, কিন্তু ওই দারা সুজা মুরাদ এই পাড়াগুলো ছাড়া সব জায়গায় এসআইআর সুষ্ঠুভাবেই হচ্ছে, মানুষ লাইন দিচ্ছে। ক্ষোভ থাকলেও, বিক্ষোভ থাকলেও তারা কোথাও আগুন জ্বালাচ্ছে না, তারা কোথাও ভাঙচুর করছে না, তারা সুষ্ঠুভাবেই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছেন। তাই আমি শুধু অনুরোধ করব, নির্বাচন কমিশন এমনভাবে করুন এই ভোটার লিস্টটা, তাতে যদি আরও কিছুটা সময় লাগতে পারে, কি হবে আমি জানি না, সুপ্রিম কোর্ট জানে, কিন্তু একটিও
একজন দ্বিজেন মুখোপাধ্যায়ের আত্মার যেন পিণ্ডদানটা এই এসআইআরের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়। আমি আরেকটা কথা বলবো, যদি এসআইআর করতে গেলে সেন্ট্রাল ফোর্স লাগে, নির্বাচন কমিশনকে নয় শুধু, আমি সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব যে আপনারা নির্বাচনের মধ্যেও আপনারা অংশগ্রহণ করুন। শুধু অবাধ সুষ্ঠু ভোট যেটা টিভিতে দেখাবে সেটা কিন্তু সবসময় অবাধ নয়, ভয়ে মুক্ত ভোট হতে হবে। কেউ যেন রাতের অন্ধকারে আগের দিন গিয়ে বলে না আসে যেখান থেকে এই প্রার্থী জিতলে পরের দিন তোর এই ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী যেন কথা বলার সুযোগ না পান যে আমরা এই এসআইআর তো 3 মাস, নির্বাচন কমিশন 2 মাস, তারপর আমরা থাকবো, এগুলো যেন সুপ্রিম কোর্ট দেখে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সজল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।